কোনো গল্প নয়, ঘটনা শোনাব। 1952 সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যায় এক ভয়ানক ঘটনা, যেখানে দুটো T2 অয়েল ট্যাঙ্কার বিশাল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যায়। আর এই ঝড়ের কবলেই জাহাজ দুটি ভেঙে দুভাগে ভাগ হয়ে যায় গভীর সমুদ্রের বুকে, যেখানে আটকা পড়ে যায় অনেক জাহাজ কর্মী। এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই। আমেরিকার কোস্টগার্ড ইতিহাসে এটা আজ পর্যন্ত ঘটে যাওয়া সেরা সাহসিকতার ঘটনা। সেই পুরো ঘটনাই আজ শোনাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পে শুরু হয় 1951 সালের নভেম্বর মাসে। বার্নি নামের একজন কোস্টগার্ড তার বন্ধু গাসের সাথে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে, যেই মেয়েটির সাথে সে বেশ কিছুদিন ধরেই ফোনে কথা বলছে। আজ প্রথম সে ওই মেয়েটির সামনে যাবে, আর এই জন্যই সে অনেকটা নার্ভাস হয়েছিল। কিন্তু তার বন্ধু তাকে অনেক কিছু বলে তার মনের সাহস যোগায়। এরপর রেস্টুরেন্টে এসে একটি মেয়েকে দেখে বার্নি জিজ্ঞেস করে, আপনি কি মিরিয়াম? মেয়েটি বলে সে মিরিয়াম নয়, সে তার বন্ধু। মিরিয়াম ওই দিকে রয়েছে। এরপর বার্নি মিরিয়ামকে দেখে। তাকে দেখে তো সে একদমই অভূতপূর্ব। মিরিয়াম ঠিক তেমনই দেখতে যেমনটা সে কল্পনা করেছিল। আসলে তার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। এরপর তারা চারজন মিলে গল্প করছিল। মিরিয়াম কখনোই বোটে ওঠেনি জানতে পেরে গাস বার্নিকে বলে তাকে নিয়ে বোটে যাওয়ার জন্য। আর বার্নি সেখানেই থাকা একজনের কাছে তার বোটটা চাইতে আসে। তবে সেখানে উপস্থিত মিস্টার নিকারসন নামের একজন লোক বার্নিকে শুনিয়ে তার উপহাস করতে থাকে। এখানেই আমরা জানতে পারি আগের বছর এক ঝড়ের রাতে বার্নির ওপর দায়িত্ব পড়েছিল সমুদ্র থেকে কিছু লোকেদের বাঁচানোর। তবে বার্নি সেদিন তাদের বাঁচাতে পারেনি। তাদের মধ্যেই একজন ছিল নিকারসনের বোন জামাই। যাই হোক, এরপর তারা চারজন মিলে বোটে ওঠে। এভাবেই 3 মাস সময় কেটে যায়। আজ মিরিয়াম বার্নিকে বিয়ের প্রস্তাব দেয়। বার্নি প্রথমে না করে দেয়, কারণ সে একজন কোস্টগার্ড। সমুদ্রের থেকে লোকেদের উদ্ধার করাই তার কাজ, আর এই কাজে তার জীবনের ঝুঁকি রয়েছে। তবে মিরিয়ামের মন খারাপ দেখে বার্নি বুঝতে পারে সে মিরিয়ামকে অনেক ভালোবাসে। মিরিয়ামকে ছেড়ে সে থাকতে পারবে না। এই জন্যই সে বিয়েতে রাজি হয়ে যায়। আর তারা ঠিক করে তারা 16ই এপ্রিলে বিয়ে করবে। নিয়ম অনুযায়ী বিয়ে করার জন্য বার্নিকে তার অফিসারের থেকে অনুমতি নিতে হবে। অন্যদিকে দেখানো হয় পেন্ডেলটন নামের একটি T2 জাহাজ, যা বিশাল সামুদ্রিক ঝড়ের কবলে রয়েছে। এই জাহাজের ইঞ্জিনিয়ার সিবার্ট ফোনে জাহাজের ক্যাপ্টেনকে বলে এর গতি কমাতে। 1 মাস আগেই এই জাহাজের ফাটলের ওয়েল্ডিং করা হয়েছে। এই অবস্থায় এত গতিতে চললে ওই ওয়েল্ডিংয়ে আবার ফাটল হবে এবং জল জাহাজে প্রবেশ করবে। তবে ক্যাপ্টেন গতি কমাতে রাজি হয় না। সিবার্ট পপ নামের একজনকে বাইরে গিয়ে সেই ফাটলগুলো কেমন আছে তা দেখতে বলে, আর পপ বাইরে চলে যায়। সেখান থেকে ফিরে এসে সে চিৎকার করে বলতে থাকে জাহাজের গতি এখনই কমাতে হবে, নইলে ওই ওয়েল্ডিং ফাটলগুলোকে ধরে রাখতে পারবে না। সিবার্ট ক্যাপ্টেনকে ফোনে বলতেই যাবে, কিন্তু তখনই বিশাল এক ঝটকায় সেই ওয়েল্ডিংগুলো আবার ফেটে যায়। জাহাজে প্রচুর পরিমাণে জল প্রবেশ করতে থাকে। সমস্ত ক্রু এসে ওই ফাটলে জলের প্রবেশ আটকানোর চেষ্টা করতে থাকে। সিবার্ট ফোনে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে না পেরে একজনকে পাঠিয়ে দেয় ক্যাপ্টেনের কাছে। লোকটি তাড়াতাড়ি করে যেতে শুরু করে, তবে দেখতে পায় এই জাহাজ মাঝ বরাবর 2 টুকরো হয়ে গেছে। অপর টুকরোটি দেখতে দেখতেই তলিয়ে যায় সেই গভীর সমুদ্রে। এদিকে বার্নি অফিসে এসে অফিসার ক্লাফের কাছে যায় বিয়ের অনুমতি নিতে। তবে সে কিছু বলার আগেই অফিসার ক্লাফ তাকে দায়িত্ব দিয়ে দেয় সমস্ত মাঝিদের বোটগুলোকে সুরক্ষিত করতে, কারণ বিশাল সামুদ্রিক ঝড় আসতে চলেছে। অন্যদিকে পেন্ডেলটন জাহাজে সমস্ত ক্রু প্রার্থনা করতে থাকে তাদের জন্য, যারা জাহাজের অপর অংশের সাথে তলিয়ে গেছে এই গভীর সমুদ্রে। তবে তাদের মধ্যে থাকা একজন ক্রু বলে এসব প্রার্থনা করে কোনো লাভ নেই, তাদের কিছু করা উচিত। সে আসলে লাইফ বোট নিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে। লাইফ বোট হলো বড় বড় জাহাজে থাকা ছোট ছোট বোট। আপাতকালীন সময়ে জাহাজের কোনো দুর্ঘটনা ঘটলে লাইফ বোটে করেই জাহাজের লোকজন সমুদ্র থেকে বেঁচে ফিরতে পারে। পপ এই কথা এসে সিবার্টকে জানায়।
কারণ এখন শুধুমাত্র সিবার্টই রয়েছে যে এই জাহাজকে সবচেয়ে ভালোভাবে জানে। সিবার্ট এই সমুদ্রের অবস্থা দেখে বুঝতে পারে লাইফ বোট নিয়ে এই সমুদ্রে পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই সে এসে সবাইকে বলে ওই লাইফ বোট নিয়ে তারা 12 সেকেন্ডও টিকতে পারবে না। জাহাজে এখন ইলেকট্রিসিটি আছে, তাই পাম্প চালিয়ে জাহাজে জল বের করতে হবে। এভাবে তারা আরও 4 থেকে 5 ঘন্টা সময় ভেসে থাকতে পারবে। আর জাহাজের হুইসেল কন্টিনিউ বাজাতে হবে, যা শুনে হয়তো কেউ তাদের সাহায্য করতে আসবে। আর তারা জাহাজটিকে কোনো শোলের গায়ে নিয়ে দাঁড় করাবে যাতে তাদের জাহাজ ডুবে না যায়। শোল হলো এর মধ্যে থাকা সেই ছোট ছোট দ্বীপের মতো বা ছোট ছোট পাহাড়ের মতো স্থলভাগগুলি। তখনই রেডিওতে সিগন্যাল ফিরে আসে আর তারা জানতে পারে ফোর্ট মার্সেন নামের আরও একটি টিটু জাহাজ তাদের মতোই ভেঙে 2 টুকরো হয়ে গেছে। যেহেতু এই জাহাজ থেকে তারা কোনো খবর পাঠাতে পারছে না, তাই তারা খুব ভয় পাচ্ছে যে সবাই যদি ওই জাহাজের সাহায্য করতে যায় তাহলে তাদেরকে সাহায্য করতে কে আসবে। এদিকে ফোর্ট মার্সের জাহাজের দুর্ঘটনার খবর পেয়ে যায় অফিসার ক্লাফ। সে অফিসে থাকা কিছু কোস্টগার্ডকে 36-500 নামের একটি বোট নিয়ে ফোর্ট মার্সের জাহাজের ক্রুদের উদ্ধার করতে যেতে বলে, যেই জাহাজটি এখান থেকে 20 মাইল দূরে সমুদ্রে ফেসে আছে। তবে ওই কোস্টগার্ড অফিসার ক্লাফকে বলে এত বড় সামুদ্রিক ঝড় এবং এত বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে ওই বোট নিয়ে যাওয়া আত্মহত্যা করা হবে। তারা 36-383 নামের একটি বোট নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। যদিও এই বোটটা বন্দর থেকে বের করতে অনেক বেশি সময় লাগবে, তবে একমাত্র এই বোটেই তারা যাবে বলে ঠিক করে। যেহেতু অফিসার ক্লাফ বাইরে থেকে এখানে চাকরি করতে এসেছে, তাই জন্যই স্থানীয় কোস্টগার্ডদের পাওয়ারটাই যেন এই অফিসে একটু বেশি চলে। বাধ্য হয়েই ক্লাফ তাকে 36-383 বোট নেওয়ার অনুমতি দিয়ে দেয়। আর এত ঝামেলার মধ্যে বার্নি তার বিয়ের কথা ক্লাফকে বলতেই পারে না। অন্যদিকে নিকারসন নামের ওই লোকটি তার বাড়িতে এসে জাহাজের হুইসেলের আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় সুদূরে রয়েছে সেই পেন্ডেলটন জাহাজের অর্ধাংশ, যা সমুদ্রের কুয়াশার মাঝে আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে সিবার্টরা জাহাজের হাল ম্যানুয়ালি চালানোর জন্য একটা পুলি জোড়া লাগায়। এরপর সে জানতে পারে বাকিরা লাইফ বোট নিয়ে চলে যেতে চাইছে। সিবার্ট ভালো করেই জানে বাঁচতে হলে তাদের সব বাইকে এক হয়ে কাজ করতে হবে। তাই জন্যই একটা কুরুল নিয়ে সোজা চলে যায় ডেকের ওপর এবং লাইফ বোটের দড়ি কেটে দেয়। ওই বোট সমুদ্রে পড়ে এক মুহূর্তও টিকতে পারে না। বিশাল বড় ঢেউ ওই বোটকে মুহূর্তেই চুরমার করে দেয়। এটা দেখে সবাই সিবার্টের ওপর বিশ্বাস করতে শুরু করে এবং তারা সবাই এখন এক হয়ে কাজ করতে শুরু করে। এদিকে নিকারসন এসে বার্নিকে ওই জাহাজের কথা জানায় যা সে দেখেছে। বার্নি নিকারসনকে নিয়ে কোস্টগার্ড অফিসে এসে সেটা জানায়। অফিসার ক্লাফ খোঁজ নিয়ে জানতে পারে পেন্ডেলটন জাহাজেরও একই অবস্থা, আর সে বার্নিকে দায়িত্ব দিয়ে দেয় 36-500 বোট নিয়ে পেন্ডেলটন জাহাজের ক্রুদের রেস্কিউ করার। বার্নি খুবই নিয়ম পরায়ণ ছেলে, তাই জন্যই সে অফিসার ক্লাফের কথায় রাজি হয়ে যায়। তবে সবাই তাকে যেতে মানা করে, তাকে অনেক পরামর্শ দেয় বোট নিয়ে বেরিয়ে কিছুটা সময় কাটিয়ে ফিরে এসে যেন এটা বলে সে তাদেরকে বাঁচাতে পারেনি। তবে বার্নি এমন ছেলে নয়, সে এই কাজের প্রতিটা নিয়মের পালন করে। তাই এই কথাটাও ভালো করে জানে যে কোস্টগার্ডদের এমন সময় সাহায্যের জন্য যেতেই হবে, তবে সাহায্য করতে গিয়ে জীবিত ফিরে আসতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। বার্নির সাথে যাওয়ার জন্য সর্বপ্রথম রাজি হয় রিচি। এরপর গাস যেতে চাইলে বার্নি তাকে মানা করে দেয়, কারণ গাসের প্রচণ্ড শরীর খারাপ। এই জন্যই ফিটস নামের একজন ছেলে যেতে চায় গাসের বদলে। শুধুমাত্র আর একজনের প্রয়োজন। তবে এই স্টেশনের কেউই যেতে রাজি হয় না। এসব দেখে বাইরের স্টেশন থেকে আসা একজন কোস্টগার্ড, যে ঝড়ের জন্য এখানে আশ্রয় নিয়েছিল, সে রাজি হয়। তার নাম এরভেন। এদিকে মিরিয়াম বাইরের আবহাওয়া দেখে প্রচুর চিন্তিত আছে, তাই সে বার্নির স্টেশনে ফোন করে বার্নির সাথে কথা বলতে। তবে বার্নি সেই ফোনটা রিসিভ করে না, বেরিয়ে যায় তার মিশনে। তারা চারজন এই ছোট্ট একটা জাহাজ নিয়ে রওনা দেয় সেই সমুদ্রের মধ্যে। এদিকে মিরিয়াম ফোনে বার্নিকে না পেয়ে সোজা চলে আসে কোস্টগার্ড অফিসে। এখানে এসে জানতে পারে বার্নি এই ঝড়ের মধ্যে সেই সমুদ্রে রওনা দিয়েছে। রেডিওতে বার্নির আওয়াজ শুনতে পায় সে। জানতে চায় সে কি বলছে। গাস বারবার বলতে থাকে, প্লিজ মিরিয়াম, তুমি নিজের সাথে এমনটা করো না। তবে মিরিয়াম জেদ করেই বসে। সে যেহেতু বার্নির সাথে সারাটা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে,
তাই বার্নির সমস্ত কাজ সম্পর্কে তার জানতে হবে। তখনই সেখানে থাকা একটা লোক জানায় এরম ঝড়ের দিনে সমুদ্রের ঢেউ অনেক বড় বড় হয়, এমন ছোট বোট নিয়ে ওই ঢেউয়ের মধ্যে গেলে তার ফিরে আসার কোনো চান্স নেই। এটা শুনেই মিরিয়াম সোজা ক্লাফের রুমে চলে যায়, আর তার সামনেই ক্লাফ রেডিওতে বার্নিকে অর্ডার দিয়ে দেয় ওই ঢেউয়ের ওপর দিয়ে গিয়ে জাহাজের ক্রুদের রেস্কিউ করার জন্য। মিরিয়াম বারবার বলতে থাকে তাদেরকে ফিরিয়ে আনার অর্ডার দিতে, তবে ক্লাফ তার ওপর রেগে গিয়ে তাকে স্টেশন থেকে বের করে দেয়। মিরিয়াম রাগে ভয়ে কষ্টে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে আসে, আর এমন উদাস হয়ে গাড়ি চালিয়ে আসতে আসতেই হঠাৎ তার গাড়িটা বরফের মধ্যে আটকে যায়। অন্যদিকে পেন্ডেলটন জাহাজের দুজন ক্রু বাইরে দাঁড়িয়ে রয়েছে কোনো শোল খোঁজার জন্য, অর্থাৎ সেই ছোট ছোট দ্বীপগুলোকে খোঁজার জন্য। প্রায় 1 মাইল দূরে তারা একটা ছোট্ট শোল খুঁজে পায়, আর তার লোকেশন তারা একের পর এক ক্রুর মাধ্যমে সিবার্টের কাছে পৌঁছে দেয়। তারা সবাই মিলে খুব চেষ্টা করতে থাকে জাহাজটিকে সেই শোলের উপর নিয়ে যাওয়ার জন্য। তবে তখনই এক বিরাট বড় ঢেউ এসে জাহাজে ধাক্কা মারে। এতে তার গতিপথ পাল্টে যায়, জাহাজে আরও এক ফাটলের সৃষ্টি হয়। ভাগ্যও যেন তাদের সাথে নেই। একের পর এক বিপর্যয় তাদের উপর আছড়ে পড়ছে এই ঢেউয়ের মতো। আর এই জাহাজ থেকেই অনেকটা দূরে রয়েছে বার্নির টিম। তারা অর্ডার পেয়ে এগিয়ে যাচ্ছে সেই ঢেউটার দিকে, যার আওয়াজ খুবই ভয়ানক শোনাচ্ছে। জাহাজে থাকা সবাই ভয়ে গান গাইতে শুরু করে দেয়, আর তারপরেই তারা দেখতে পায় সেই ভয়ানক ঢেউ। বার্নি প্রথমে নিজেকে শান্ত করে এই ঢেউয়ের শব্দ শোনে, আর এরপর ফাইনালি এই জীবন মরণ পরিস্থিতির লড়াই করার পর তারা এই ঢেউকে অতিক্রম করতে পেরেছে, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এদিকে পেন্ডেলটন জাহাজের পরিস্থিতিও খুবই ভয়াবহ সেই ঢেউয়ের কারণে, তবে তারা হার মানেনি। তারা আবার চেষ্টা করছে সেই সারফেসে পৌঁছানোর, তবে এবার সিবার্ট বুদ্ধি খাটিয়ে সমুদ্রের সেই বিপজ্জনক ঢেউকে কাজে লাগায়। তারা জাহাজটিকে রিভার্স করে যাতে সমুদ্রের ঢেউ তাদেরকে ধাক্কা মারে, আর ওই ঢেউই জাহাজটিকে অনেকটাই শোলের কাছে নিয়ে আসে। এরপর সিবার্টের ইশারায় সবাই ম্যানুয়ালি পুলি টেনে জাহাজটিকে কোনোভাবে সেই শোলের ওপর নিয়ে আসে। এর ফলে জাহাজটি জলের তলায় মাটির ওপর চলে আসে। এখানে আনার কারণ একটাই, তাদের জাহাজটি যেন ডুবে না যায়। যেহেতু জাহাজটি এখন শোলের ওপরে আটকে আছে, তাই তারা আরও কিছুটা সময় পেয়ে যায় ডুবে যাওয়ার হাত থেকে। তবে তাদের চিন্তা এখনও শেষ হয়নি। তাদের জাহাজে এখনও প্রচুর জল প্রবেশ করছে। যদি তারা পাম্পসেট দিয়ে সেই জল বের না করে দেয়, তাহলে তাদের জাহাজের ওজন বেড়ে যাওয়ার জন্য জাহাজ ওই শোল থেকে, অর্থাৎ ওই ছোট্ট দ্বীপ থেকে আবার গভীর সমুদ্রে চলে যাবে। আর তাদের পাম্পসেটের এয়ার পাইপ জলের থেকে মাত্র 2 ফিট ওপরে রয়েছে। একবার যদি ওই পাইপে জল প্রবেশ করতে শুরু করে, তাহলেই তাদের জাহাজের সাথে সাথে তারা সবাই মারা যাবে। অন্যদিকে মিরিয়াম রাস্তায় একটা গাড়ি দেখে তার কাছে লিফট চায়। ওই মহিলা মিরিয়ামকে নিয়ে তার বাড়িতে আসে। আসলে ওই মহিলাই হলো নিকারসনের বোন, যার বরকে এর আগের বছর বার্নি বাঁচিয়ে আনতে পারেনি। ওই মহিলা মিরিয়ামের কাছ থেকে বার্নির কথা জানতে পেরে তাকে আরও শক্ত হতে বলে। এরপর সে মিরিয়ামকে নিয়ে আবার তার গাড়ির কাছে আসে, যেখানে নিকারসন তার গাড়ি সারাই করে রেখেছে। নিকারসনের বোনের কাছে মিরিয়াম জানতে পারে নিকারসনের কথাতেই বার্নিরা জানতে পেরেছিল ওই জাহাজের কথা, তার জন্যই বার্নি আজ সমুদ্রে রয়েছে। নিকারসন মিরিয়ামকে বোঝাতে থাকে বার্নি আজ তার জন্য সমুদ্রে যায়নি। মিরিয়াম তাকে বলে, আমি জানি এটা তার ডিউটি, তার ডিউটির জন্য আমি তোমায় কি করে দোষারোপ করতে পারি। এই বলে সে বেরিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় বার্নিদের। তারা আবারও এক বিশাল সামুদ্রিক ঝড়ে পড়েছে, যেখানে বিশাল বড় বড় ঢেউ প্রাণপণে চেষ্টা করছে বার্নিদের গোগ্রাসে গিলে নেবার। তবে বার্নি আর তার টিম এবারও হার মানবে না। তারা সবাই এবারও খুব সাহসের সাথে ওই ঢেউয়ের মোকাবেলা করে। আর এই সময়ই তাদের বোটের কম্পাসটি হারিয়ে যায়।
জাহাজের লোকেশন জানার জন্য তারা রেডিওতে স্টেশনের কাছ থেকে হেল্পও চায়। তবে বিপদ যেন আজ তাদের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে আছে। রেডিওতে তারা সবার কথা শুনতে পারলেও তাদের কথা কেউ শুনতে পারে না। তাদের কাছে না আছে রেডিওর সাহায্য, না আছে কম্পাস। কম্পাস ছাড়া তো তারা এটুকুও জানে না যে তারা সমুদ্রের ঠিক কোন জায়গায় আছে আর কোন জায়গায় তাদের যেতে হবে। এইসব কারণের জন্যই রিচি বার্নিকে বলতে থাকে ফিরে যাওয়ার জন্য। সে বলে তারা অলরেডি এত কিছু করেছে যা আজ পর্যন্ত কেউ করেনি, তবে এখন তাদের ফিরে যাওয়া উচিত। তবে বার্নি এতে একমত নয়। সে চিৎকার করে বলতে থাকে আজ অবধি কেউ এটা করেনি, কিন্তু আমি এত দূরে এসেছি, আমরা এত দূরে এসেছি, এত দূর আসার পর আমরা এখন আর হাল ছাড়ব না। এরপর বার্নি তাদেরকে বোটের লাইটটা অফ করে দিতে বলে যাতে দূরের লাইট তাদের নজরে পড়ে। হায় রে কপাল, ঠিক এই সময়ই ওই জাহাজের পাম্পের এয়ার পাইপের মধ্যে জল প্রবেশ করতে শুরু করে, আর এতে জেনারেটর বন্ধ হয়ে যায়। পুরো জাহাজের ইলেকট্রিসিটি চলে যায়। জাহাজের সমস্ত ক্রু মেম্বারদের চোখে মৃত্যু ভয় চলে আসে। এত চেষ্টার পরেও শেষ পর্যন্ত তারা আর বেঁচে ফিরতে পারবে না। আর বার্নিরা এই সমুদ্রের মাঝে যেই আলোকে খোঁজার চেষ্টা করেছিল, সেই আলো তো এখন অন্ধকারে পরিণত হয়েছে। তারা বিনা কম্পাসে শুধুমাত্র ভাগ্যকে বিশ্বাস করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। তবে এবার যেন ভাগ্য তাদের পুরো সাথ দিয়েছে। তারা এভাবেই ভাসতে ভাসতে চলে আসে সেই পেন্ডেলটন জাহাজের অর্ধাংশের কাছে, যা দেখে তো তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না। আর তাদেরকে দেখে জাহাজের ক্রু মেম্বাররা খুশিতে আত্মহারা। তারা বেঁচে ফিরতে পারবে এই আশা ফিরে পেয়েছে তারা। তবে বার্নিদের বোটে তো শুধুমাত্র 8 জনের জায়গা রয়েছে। তবে এই প্রথম বার্নি কোনো নিয়মের অমান্য করে। নিয়ম অনুযায়ী এই বোটে 8 জন ওঠা গেলেও প্র্যাকটিক্যালি এখানে 20-22 জনের জায়গা রয়েছে। জাহাজের ক্রু মেম্বাররা এক এক করে নেমে আসতে শুরু করে। তবে এমন প্রবল ঢেউয়ের কবলে পড়ে তারা ঠিক মতো বোটে উঠতেও পারছে না। বোটে উঠতেও তাদের জীবন মরণের লড়াই করতে হচ্ছে। এভাবেই তারা এক এক করে বোটে উঠতে থাকে। তবে এইটুকু সময়ও তাদের হাতে নেই। পুরো জাহাজটিতে জল ভরে যাওয়ায় সেটা ওই শোল থেকে সরে যাচ্ছে, আর এতেই আরও একজনের মৃত্যু হয়ে যায়। বার্নিদের বোটে এখন প্রায় 20-25 জনের মতো উঠে গেছে। রিচি বার্নিকে বলে এদের নামিয়ে দিয়ে আবার আসতে, বোটে একদমই জায়গা নেই। কিন্তু তারা ভালো করেই জানে এই জাহাজটি এত সময় টিকবে না। তাই বার্নি বলে না, আমরা সবাই একসাথে বাঁচব, নয়তো একসাথে মরব। এই বলেই জাহাজে থাকা বাকি সবাইকে বোটে তুলে নেয় তারা। আর ঠিক তারপরেই ওই জাহাজটি তলিয়ে যায় সেই গভীর সমুদ্রে। এদিকে দেখানো হয় ওই কোস্টগার্ড গ্রুপকে যারা বড় বোট নিয়ে বেরিয়েছিল অন্য একটা জাহাজের ক্রুদের উদ্ধার করতে। তবে তারা কাউকেই উদ্ধার করে আনতে পারেনি। ঠিক তখনই রেডিওতে বার্নি কন্ট্যাক্ট করে। ঠান্ডায় বার্নি ঠিক মতো কথাও বলতে পারছে না। সে জানায় সে মোট 32 জন ক্রুকে উদ্ধার করেছে, তবে তার কাছে কম্পাস নেই, তাই জানে না তারা কোথায় রয়েছে। 32 জনকে উদ্ধার করার কথা শুনে তো পুরো স্টেশনের লোক একদম চমকে যায়। শুধুমাত্র স্টেশনের লোক নয়, সেই শহরের সবাই রেডিওতে এটা শুনে প্রচুর খুশি হয়। ক্লাফ রেডিওতে কথা বলার সময় অন্য এক জাহাজ থেকে রেডিওতে বার্নিদের বলে সমুদ্র তীরে না গিয়ে তাদের জাহাজে যেতে, আর সবাইকে ওই জাহাজেই ড্রপ করতে। ক্লাফও এই একই অর্ডার দেয়। তবে বার্নি এটা করতে রাজি নয়। সে এক জাহাজ থেকে এদেরকে উদ্ধার করে এনেছে। সে আবার ওই সমুদ্রে ফিরে গিয়ে অন্য এক জাহাজে ওই লোকেদেরকে দিতে রাজি নয়। আর এই জন্যই ইচ্ছে করেই সে রেডিওটা অফ করে দেয়। আজ বার্নি ভালো করেই বুঝতে পেরেছে সব কিছুতে অর্ডার মেনে কাজ করাটা বাধ্যতামূলক নয়। সে সমস্ত ক্রুদের বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমি এই সমুদ্রকে পেছনে ফেলে তোমাদেরকে উপকূলে নিয়ে যাব। তোমরা আমার ওপর এটুকু বিশ্বাস রাখো, আমার ওপর হাল ছেড়ে দিও না। সে বাতাসের গতিপথ বিবেচনা করে বুঝে যায় কোন দিকে সমুদ্রের তীর রয়েছে। আর তাছাড়া সামুদ্রিক ঝড়ও বন্ধ হয়ে গেছে, তাই এখন আর তাদের কোনো ভয় নেই। তাদেরকে শুধু উপকূলের আলোকে অনুসরণ করতে হবে। বোটের সবাই আনন্দের সাথে বার্নির কথায় সহমত পোষণ করে। এদিকে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। যে উপকূলের আলোকে অনুসরণ করার কথা বার্নি বলেছিল, সেই পুরো উপকূল এখন বিদ্যুৎহীন। এখন পুরোটাই অন্ধকারাচ্ছন্ন।
শহরের সবাই চলে আসে সমুদ্র তীরে। মিরিয়াম ভাবতে থাকে বার্নির কথা, আর সে তার গাড়ির আলো জ্বালিয়ে রাখে। তার দেখা দেখি শহরের সবাই গাড়িগুলোকে সমুদ্রমুখী করে লাইট অন করে দেয়। আর ফাইনালি বার্নিরা ওই আলো দেখতে পায়। সেই আলো দেখে বোটের সবাই যেন আবার দেহে প্রাণ ফিরে পায়। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে সবাই। আর বার্নিদের দেখেও শহরের সবাই অনেক খুশি। সবাই বার্নির গুণগান করতে থাকে, চিৎকার করতে থাকে। আজ বার্নি ও তার 3 সাথী এই 32 জন মানুষের জীবন বাঁচিয়ে নিয়েছে। বার্নিকে দেখে মিরিয়াম সোজা বার্নির কাছে চলে আসে, তাকে চুমু করে স্বাগত জানায়। আর তারা তাদের ঠিক করা তারিখেই বিয়ে করে নেয়। বার্নি মিরিয়ামকে বিয়ে করে 58 বছর সুখে সংসার করেছে। 2009 সালে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেছে বার্নি। বার্নি, রিচি, ফিটস ও এরভিন এই 4 জনের সাহসিকতা এবং এই মহান কাজের জন্য তারা গোল্ডেন লাইফ সেভিং মেডেলও পেয়েছে। তাদের এই রেস্কিউ মিশনটি আজ পর্যন্ত আমেরিকান কোস্টগার্ড ইতিহাসে শ্রেষ্ঠ রেস্কিউ মিশন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।